নির্বাচনের মাধ্যমে যে সংসদ গঠিত হয়েছে সেখানকার প্রায় 73% সদস্য নতুন। এটা একেবারেই বাংলাদেশের অন্যান্য যে সংসদগুলো গঠিত হয়েছিল তার থেকে কিছুটা ব্যতিক্রম। বাংলাদেশে ঋণ পাবে না বা ঋণ আটকে গেছে এ ধরনের আলোচনা আছে। আবার সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে ঋণ পাবে, ইতিবাচক মনোভাব পেয়েছে। ইরানের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো যে স্ট্রেট অফ হরমুজ এখন ওপেন, এখন এটাতে চলাচল করতে পারবে। কিন্তু তাদের আর একটা যেটা শর্ত ছিল সেটা হচ্ছিল যে ব্লকেটটাকে তুলে দিতে হবে, ইউএস ব্লকেটটা। দর্শক, টাইমস টুডে হেডলাইন্সে আপনাদের স্বাগত। আমরা মূলত দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরগুলো যেগুলো পত্রিকায় প্রকাশিত হয়েছে সেগুলো নিয়েই আলোচনা করি। এবারকার যে সংসদ, এই সংসদে প্রায় 73% সংসদ সদস্য নতুন। তাদের অনেকেরই এই কার্যবিধি সম্পর্কে ওরিয়েন্টেশন নাই, যে কারণে আমরা প্রায় দেখছি যে ছোটোখাটো বিশৃঙ্খলা অনেক সময় দেখা দেয়। তো এই বিষয়ে নিয়ে প্রতিবেদন করেছেন আমাদের সিনিয়র রিপোর্টার, আমার সহকর্মী। না, আপনি ঠিক যেমনটি বলছিলেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি গণঅভ্যুত্থানের পরে সংগঠিত এই যে নির্বাচনের মাধ্যমে যে সংসদ গঠিত হয়েছে সেখানকার প্রায় 73% সদস্য নতুন। এটা একেবারেই বাংলাদেশের অন্যান্য যে সংসদগুলো গঠিত হয়েছিল তার থেকে কিছুটা ব্যতিক্রম। সেক্ষেত্রে এই সংসদে যে তরুণ সদস্যরা আছেন, বিশেষ করে যারা একেবারেই নতুন, তারা সংসদের যে কার্যবিধি এই সম্পর্কে তাদের বেশিরভাগই কিন্তু ধারণা খুবই অস্পষ্ট, তারা জানেন না। বিশেষ করে রুলস অফ বিজনেস যেগুলো আছে সেগুলো সম্পর্কে তাদের ধারণা নেই বললে চলে। শুরুর দিন থেকে আমরা দেখেছি যে একটা এলোমেলো অবস্থা, কোন ক্ষেত্রে কোন বক্তব্য কি বলা যায়, 71 বিরোধীতে দাঁড়িয়ে আমাকে কি বলতে হবে, পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে কি বলা যায়, এক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে তারা কিন্তু রুলস ভঙ্গ করেছেন। তারা না জানার জায়গা থেকে এই ধরনের সমস্যা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। বিশেষ করে আমি যেহেতু সংসদ কভার করি এই বিষয়টি, আমি একদম সরজমিনে দেখেছি যে তারা কীভাবে এটাকে অন্যদিকে নিয়ে চলে যান, যেটা বলার দরকার না এই মুহূর্তে সেটি বলেন। অনেক সময় তারা খুব হাস্যকরভাবে স্পিকারকে ভাই সম্বোধন করেছেন, এরকম ঘটনা আছে। কিন্তু এটা নিয়ে ধরেন, এটা তো সংসদে চলছে, সংসদ আমাদের সবচেয়ে বড় ল মেকিং বডি। তো বাইরে এর প্রভাব কি পড়ছে? বাইরে প্রভাবটা হচ্ছে, বাইরে তো অবশ্যই প্রভাব হচ্ছে, জনগণের টাকায় সংসদ চলে। আপনি জানেন যে অধিবেশন চলাকালে সর্বশেষ টিআইবি যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী প্রত্যেক মিনিটে 2,72,000 টাকার বেশি খরচ হয় এখানে প্রত্যেক মিনিটে অধিবেশন চলাকালে। জনগণের টাকায় যে সংসদ চলছে সেখানে অহেতুক কথা বলে কিংবা হাস্যরস সৃষ্টি করে প্রত্যেক মিনিটে যে খরচ সেটি বাড়িয়ে এক ধরনের প্রশ্নের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের মধ্যে আস্তে আস্তে এক ধরনের ক্ষোভও তৈরি হয় এই ধরনের ক্ষেত্রে আর কি। এই যে প্রক্রিয়াটাই, এটা কিন্তু বেশ ধারাবাহিকভাবে আমরা দেখেছি যে অষ্টম জাতীয় সংসদের পর থেকে কার্যত সংসদ সদস্যদের ভালোভাবে তাদেরকে জানাশোনা কিংবা তাদের বিধি সম্পর্কে জ্ঞান দেওয়ার যে বিষয় থাকে দলের পক্ষ থেকে, সংসদের পক্ষ থেকে বিভিন্ন যে উদ্যোগ, সে উদ্যোগ আমরা কার্যত খুব একটা লক্ষ্য করিনি। এবারও আমরা তাই দেখছি। সেক্ষেত্রে এবার যেহেতু নতুন সদস্য বেশি, অতীতের যে কোনো সময় থেকে রেকর্ড সংখ্যক সদস্য নতুন, এবার এলোমেলোটা আরও একটু বেশি। অনেকেই বিশেষ করে বিশ্লেষকরা বলার চেষ্টা করছেন যে নতুন সংসদ সদস্য আসার ক্ষেত্রে ভালো কিছু দিকও তৈরি হয়েছে। আবার তারা যদি সংসদের এই যে মানে কার্যবিধি সম্পর্কে দ্রুত ধারণা না নিয়ে আসেন, সেক্ষেত্রে এক ধরনের প্রভাব সৃষ্টি হবে, খারাপ প্রভাব যেটা, এবং খারাপ মেসেজ জনগণের কাছে যাবে। সেই জায়গা থেকে তারা বলছেন যে বিভিন্ন ধরনের ওরিয়েন্টেশন করানো, বিশেষ করে সংসদ সচিবালয়ের উদ্যোগ বা মাধ্যমে ইতিপূর্বে আমরা দেখেছি যে দলের পক্ষ থেকে সিরিয়াসলি এটা নেওয়া হতো। একই সঙ্গে প্রবীণ পার্লামেন্টারিয়ান যারা ছিলেন তাদের সমন্বয়ে ইউএনডিপি থেকে শুরু করে আন্তর্জাতিক সংগঠনগুলো আছে, আন্তর্জাতিক পার্লামেন্ট সংগঠন যেগুলো, তাদের উদ্যোগে বাংলাদেশের সংসদ সদস্যদের এই ধরনের জ্ঞান গরিমা বাড়ানোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া হতো, তারা সেটি নিয়ে কাজ করতেন। এবারও আমরা সেটি প্রত্যাশা করি যে জনগণের টাকায় পরিচালিত যে সংসদ, সেই সংসদ মানুষের কথা বলবে, অহেতুক সময় নষ্ট না করবে। এটাই মূলত আজকে আমাদের রিপোর্টে আমরা দর্শকদেরকে, পাঠকদেরকে দেখিয়েছি। বাংলাদেশের আইএমএফের থেকে যে ঋণ, এই ঋণের ব্যাপারে সর্বশেষ কী পরিস্থিতি, এটি নিয়ে প্রতিবেদন করেছে তাকি মোহাম্মদ জুবায়ের, আমার সহকর্মী। আমরা তার কাছ থেকে জানি যে ঋণের এখন বর্তমানে কি অবস্থায় আছে। ঋণের এখন যেটা আলোচনা চলছে, বাংলাদেশে ঋণ পাবে না বা ঋণ আটকে গেছে এ
এ ধরনের আলোচনা আছে। আবার সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে ঋণ পাবে, ইতিবাচক মনোভাব পেয়েছে। আসলে এখানে সবাই সবার দিক থেকে আসলে একটা ওয়ান সাইডেড বক্তব্য দিচ্ছে আমাদের কাছে যেটা মনে হচ্ছে। এবং আমরা সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি, একাধিক ব্যক্তি যারা এই কার্যক্রমের সাথে জড়িত, এই মিটিংগুলোর সাথে জড়িত, জানেন যে 13 তারিখ থেকে IMF ওয়াশিংটনে মিটিং শুরু হয়েছে, IMF এবং ওয়ার্ল্ড ব্যাংকের স্প্রিং মিটিং। এবং ওই মিটিংয়ের সাইডলাইনে 14 থেকে 17 তারিখ বাংলাদেশের সাথে IMF এর এবং তাদের যে পার্টনার যে আরও যে বিশ্ব সংস্থাগুলো আছে, ওয়ার্ল্ড ব্যাংক, ADB, জাইকা, তাদের সঙ্গে প্রায় 5টি মিটিং হয়েছে বাংলাদেশের সঙ্গে। এবং এই মিটিংয়ে বাংলাদেশের যে মূল বিষয় ছিল IMF এর সাথে, সেটা হলো বাংলাদেশ একটা ঋণ প্যাকেজের মধ্যে আছে, আপনি জানেন 5.5 বিলিয়নের। এবং এই ঋণ প্যাকেজের একটা কিস্তি, পঞ্চম কিস্তি পাওয়ার কথা ছিল গত ডিসেম্বরে, এবং ওই কিস্তিটা ওই সময় IMF দেয়নি, বলেছিল তারা একটা নির্বাচিত সরকারের সাথে আলোচনা সাপেক্ষে কথা বলে তারা ঋণ প্যাকেজে বা এই ট্রেন্সটা বা এই কিস্তিটা ছাড় করতে চায়। এর মধ্যে জানেন যে জুনে আর একটা কিস্তি চলে আসবে, অর্থাৎ হলো জুন পর্যন্ত আমাদের 2টা কিস্তি ডিউ হয়ে যাবে। তাহলে মূলত 2টা কিস্তি নিয়ে কথা বলার জন্যই বাংলাদেশ প্রতিনিধি দল ওখানে সাইডলাইনে আলোচনা করেছেন। এবং এই মিটিংয়ের আগে বাংলাদেশে একটা প্রতিনিধি দল ঘুরে গেছেন, এশিয়া এবং প্যাসিফিক যে টিমটা, সেই টিমের তারা বাংলাদেশে ঘুরে গেছেন, কথা বলেছেন। ওই কথাটাও ছিল একদম প্রাথমিক। এবং এরপরে যে সাইডলাইনে যে মিটিংগুলো হয়েছে, এখানে আমাদের একটা কনসেপচুয়াল ভুল আছে। সেটা হলো আমরা মনে করি যে মিটিংয়ে মনে হয় আমাদের চুক্তি হয়, মিটিংয়ে মনে হয় আমাদের নথিপত্র আদান প্রদান হয়। আসলে জায়গাটা আসলে এরকম না। ওইখানে মূলত সম্পূর্ণ ভার্বাল আলোচনা হয়। এই ওয়াশিংটনে যে মিটিংগুলো হয় সাইডলাইনে, এই মিটিংগুলো সম্পূর্ণ ভার্বাল আলোচনা হয়। বাংলাদেশের অবস্থান তুলে ধরে, ডিমান্ড তুলে ধরে। সেখানে IMF বা তাদের কর্মকর্তারা বা ওয়ার্ল্ড ব্যাংক তাদের কর্মকর্তারা যেটা বলেন যে তোমাদের এই আমরা যে ডিমান্ড তুলে ধরেছি, সেই ডিমান্ডের প্রেক্ষিতে তারা কি চায় আমাদের কাছ থেকে, কি পরিবর্তন চায়, ফিসক্যাল কি মানে রাজস্ব খাতে কি সংস্কার চায়, আর্থিক খাতে কি সংস্কার চায়, পুরো ম্যাক্রো ইকোনমিতে তারা কিভাবে চায়। এবং ইভেন তাদের একটা কনসার্ন থাকে, জানেন যে বাংলাদেশ যে দেয়, যে বাংলাদেশ যে তেলে বা হলো সারে যে ভর্তুকি দেয়, এই ভর্তুকির ক্ষেত্রেও তাদের একটা কনসার্ন থাকে যে ভর্তুকি কম দিয়ে যাতে বাজেটের প্রেশার কম হয়। ঠিক আছে, তারা এই প্ল্যানগুলো তারা শুনতে চায় এবং শোনার পরে তারা তাদের কি চায় সেটা তারা জানায়, মৌখিক কিন্তু সম্পূর্ণটা। এবং সেক্ষেত্রে এরপরে যেটা হয়, এরপরে বাংলাদেশ এই যে মৌখিক একটা নির্দেশনা হয়, এই যে নির্দেশনাটা একটা গাইডলাইন পেয়েছে, যে তারা একটা ধারণা নিছে, এর প্রেক্ষিতে বাংলাদেশ টিম যেটা করবে, এটার প্রেক্ষিতে তারা একটা গাইডলাইন, একটা নীতিমালা সাজাবে বা একটা প্রস্তাবনা তৈরি করবে। IMF কখনোই মানে লিখিতভাবে শর্ত, আমরা যে বলি না যে IMF শর্ত দিয়েছে, IMF খুব কৌশলী ভূমিকা পালন করে। এবং আপনি যদি সুকৌশলী বলি এটা ভুল হবে না, তারা কৌশলী ভূমিকা পালন করে। তারা নিজেরা কখনো শর্ত উল্লেখ করে নেয় না যে আমি এটা করবে, এটা করবে, এটা করবে। তারা যে কান্ট্রিকে লোন দেয় সেই কান্ট্রিকে দিয়ে শর্ত তৈরি করায়। খুব মজার বিষয় এটা। অর্থাৎ বাংলাদেশকেই তৈরি করতে হবে যে আমি তোমার সাথে সাথে এই শর্তে রাজি, তোমার সাথে আমি এই জিনিস করতে রাজি। মানে হলো IMF-কে আপনি কখনোই ধরতে পারবেন না মানে তাত্ত্বিকভাবে বা ভাবে নথিপত্রভাবে যে IMF শর্ত দিচ্ছে, শর্তের মাধ্যমে ঋণ দিচ্ছে। বিষয়টা হলো IMF যে বলে দিল আপনাকে কি করতে হবে, এর আলোকে বাংলাদেশে এসে যায় তারা একটা প্রস্তাবনা তৈরি করবে। এই প্রস্তাবনাটা এরপরে যেটা হবে, IMF-এর একটা মিশন বাংলাদেশে আসবে। এটা ধারণা করা হচ্ছে এপ্রিলের শেষ সপ্তাহে অথবা মে মাসের ফার্স্ট উইকে, এখনো ডেট ঠিক হয়নি। যদি নাও আসে, একটা মিটিং হবে, একটা ভার্চুয়াল মিটিং হবে, অনলাইন মিটিং হবে। এবং সেই মিটিংয়ে বাংলাদেশ এই প্রস্তাবনাটা যেটা তৈরি করছে এটাকে তুলে ধরবে IMF এর কাছে। তখন IMF এর সাথে নেগোসিয়েশন হবে, দেন দরবার হবে। IMF বলবে না তুমি এইটা করো, বাংলাদেশ বলবে না আমি এটা এই কারণে করতে পারতেছি না, আমার এই লিমিটেশন আছে। IMF বলে তুমি এইটা তাহলে এইভাবে করো, তুমি একটা টাইম লাইন দাও, তুমি কখন করার প্রতিশ্রুতি দাও, আমাকে একটা কমিটমেন্ট দাও। মানুষ বলবে ঠিক আছে, আমি এখন মিডল ইস্ট ওয়ার্ড আছে, আমি এখন এইটা করতে পারছি, আমি তোমার 6 মাস পরে এটা করবো। এইভাবে মূলত নেগোসিয়েশনটা হয়। এরপরে যেটা হয়, আমি পুরা দর্শকের জন্য পুরো জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি। আরেকটা জিনিস যে আমরা শুনলাম যে মানে বাংলাদেশ IMF এর কাছ থেকে বাজেটারি একটা সাপোর্ট চেয়েছে, সেটা জি বাজেটারি সাপোর্ট চেয়েছে। তারা 2টা কিস্তি প্লাস হলো $3 বিলিয়ন একটা বাজেটারি সাপোর্ট চেয়েছে। ওখান থেকে তারা চেয়েছে যে বাংলাদেশ এখন $3.2 বিলিয়ন বাজেট সাপোর্ট এই অর্থ বছরের জন্য খুঁজতেছে তাদের যে ডেভেলপমেন্ট পার্টনার, গ্লোবাল মাল্টিন্যাশনাল যে লেন্ডার, তাদের কাছ থেকে। এর মধ্যে ওয়ার্ল্ড ব্যাংক, IMF ওয়ার্ল্ড ব্যাংকের কাছে $2 বিলিয়ন চেয়েছে বাংলাদেশ। এখন এই যে বিষয়টা মানে বাজেট সাপোর্ট এবং আপনার 2টা কিস্তি, পুরো বিষয়টা নির্ভর করবে হলো
আইএমএফ যে শর্ত যে প্রস্তাবনাগুলো বাংলাদেশের কাছে চেয়েছে, কি কি প্রস্তাবনা চেয়েছে? রাজস্ব খাতে সংস্কারের একটা বড় বিষয় হলো রাজস্ব ঘাটতি। বাংলাদেশের ট্যাক্স জিডিপি রেশিও জানেন পুরো ওয়ার্ল্ডের মধ্যে সর্বনিম্ন, অথবা সাউথ এশিয়ার মধ্যে সর্বনিম্ন। তারা এটা খুব এটাকে সাউথ এশিয়ার মধ্যে বাড়াতে বলেছে। পাশাপাশি হলো আরেকটা বিষয় ছিল যে রাজস্ব খাতকে দুইটা ভাগ করা, এটা কিন্তু আইএমএফ এর একটা পরামর্শের মাধ্যমে করা হয়েছিল। ওটাই কিন্তু আবার একত্রিত করে ফেলা হয়েছে, ওই সংস্কারটা হয়নি। পাশাপাশি সেন্ট্রাল ব্যাংকের তারা স্বায়ত্তশাসনের কথা বলেছিল, পাশাপাশি ব্যাংক খাতের সংস্কারের জন্য তারা কিছু কথা বলেছিল, যেমন হলো কিছু ব্যাংক রেজুলেশন করার কথা বলেছিল, ঠিক আছে। তারপর তারা হলো যে ভর্তুকিটা কমিয়ে আনতে বলেছিল। এখন দেখেন এই যে মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে গভর্নমেন্ট জনদুর্ভোগের কথা চিন্তা করে কিন্তু ভর্তুকি বাড়িয়েছে, অনেক ভর্তুকি দিয়েছে। এবং এই ভর্তুকি যাতে ইনফ্লেশন না হয়, মানুষের কষ্ট না হয়, সেটা যেটা ভর্তুকি দিতে গিয়ে যে তেলের দাম বেড়ে যাওয়ায়, সারের দাম বেড়ে যাওয়ায় প্রায় $2.6 বিলিয়ন কিন্তু বাংলাদেশকে বাড়তি ভর্তুকি দিতে হচ্ছে বাংলাদেশ সরকারকে এই ফিসক্যাল ইয়ারেই, মানে জুনের মধ্যে। এই যে আইএমএফ সবসময় চাবে যে ভর্তুকি কম দিয়ে সরকারের বাজেটের উপরে চাপটা কম পড়ুক, ঠিক আছে। তাহলে এই প্রস্তাবনাগুলো বাংলাদেশ তৈরি করবে, তারা আসবে, কথা বলার পরে এই টিমটা যাওয়ার আগে যদি সন্তুষ্ট করতে পারে বাংলাদেশ, তখন কি হবে? তখন হবে একটা স্টাফ লেভেল এগ্রিমেন্ট হবে, SLA বলে এটাকে। স্টাফ লেভেল এগ্রিমেন্টটায় যখন হয়ে যাবে তখন আপনি ধরে নিতে পারেন যে আইএমএফ ওকে বাংলাদেশ লোন পাচ্ছে। যদি দুইটাই স্টাফ লেভেল এগ্রিমেন্ট হয়, বাজেটারি সাপোর্ট প্লাস হলো এই যে দুইটা কিস্তি, দুইটাই পাচ্ছে। যদি একটা হয় তাহলে একটা পাবে, বা যদি বাজেটারি সাপোর্টার হয় তাহলে বাজেটারি সাপোর্ট পাবে, তাহলে আর এটা দুইটা কিস্তি এখন পাচ্ছে না, পরে পাবে। এরপরে আইএমএফ গিয়ে ওখানে গিয়ে তাদের বোর্ডে এটা উপস্থাপন করবে। বোর্ড যদি পাশ করে তাহলে জুনের মধ্যে হয়তো বাংলাদেশ লোন পাবে, আর যদি পাশ না করে তাহলে বাংলাদেশ আর পাচ্ছে না। ইরান যুদ্ধ নিয়ে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ক্ষণে ক্ষণেই এই পরিস্থিতি বদলাচ্ছে। তো এখন সর্বশেষ কি পরিস্থিতিতে আছে সেটা নিয়ে জানবো আমাদের সহকর্মী শাহরিয়ার জামান ভাইয়ের কাছ থেকে। শাহরিয়ার ভাই, এখন কি অবস্থা চলছে? ধন্যবাদ। আমরা সবাই জানি যে আমেরিকার পক্ষ থেকে এবং ইরানও ওটাতে এগ্রি করেছিল যে 2 সপ্তাহের একটা সিজফায়ার। তখন প্রথম অবস্থায় ইসলামাবাদে যখন কথাবার্তা হয় এবং টক্সটা ফেইল করে, তখনও পর্যন্ত কন্ট্রোলটা পুরোপুরি ইরানের হাতেই ছিল। তারপরে ট্রাম্প সাহেব ঘোষণা দিলেন যে সেখানে উনি ব্লকেট দেবেন, ইরানে কোনো জাহাজ ঢুকতেও পারবে না, বেরোতেও পারবে না। এরপরে লেবাননে সিজফায়ার হলো, ইসরায়েলের সাথে ইসরায়েল ওখানে বম্বিং বন্ধ করলো। তখন ইরানের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো যে স্ট্রেট অফ হরমুজ এখন ওপেন, এখন এটাতে চলাচল করতে পারবে। কিন্তু তাদের আরেকটা যেটা শর্ত ছিল সেটা হচ্ছিল যে ব্লকেটটাকে তুলে দিতে হবে, ইউএস ব্লকেটটা, যেটা এখনও বলবৎ আছে। তো এইটার গতকাল পর্যন্ত কিছু জাহাজ চলাচল মুভমেন্ট করেছে, কিন্তু আজকে যেটা ডেভেলপমেন্ট যেটা আমরা দেখতে পাচ্ছি যে ইরান বলেছে যে তারা আবার এটার কন্ট্রোলটা নিয়ে নিচ্ছে। এবং শুধু তাই না, যে কয়েকটা জাহাজকে তারা গুলিও ছুঁড়েছে এবং কিছু কিছু জাহাজকে তারা ইরানের নেভির পক্ষ থেকে মেসেজ পাঠানো হচ্ছে যে তোমরা জাহাজ নিয়ে এখানে আর অ্যাপ্রোচ করো না বা ফরওয়ার্ড করো না। এইখানে যে জাহাজগুলোর ভিতরে যে গুলি করা হয়েছে এর মধ্যে একটা ইন্ডিয়ান জাহাজ আছে, এবং যেটা আমরা বিভিন্ন মিডিয়াতে দেখলাম যে ইন্ডিয়াতে যে ইরানের অ্যাম্বাসেডার আছে তাকে সমন করা হয়েছিল এবং এইটার বিষয়ে জানতে চাওয়া হয়েছে। তো মোটা দাগে এখন যেটা বলা হচ্ছে যে আগে যেটা মনে হচ্ছিল যে একটা হয়তো বা সমঝোতার রাস্তার দিকে এগোচ্ছি, এখন আবার জিনিসটা একটু ঘোলাটে হয়ে গেল এই কারণে যে আপনি যদি খেয়াল করে দেখেন যে এই স্ট্রেট অফ হরমুজ নিয়েই তো একটা বড় ডিসপিউট, যে এইখানে জাহাজ চলাচলটা যাতে ফ্রি মুভমেন্টটা থাকে, ওটাই যদি আবার আগের মতো বলবৎ হয়ে যায় তাহলে কিন্তু গোটা জিনিসটা আর ওটা যে একটা সমঝোতা পৌঁছানোর যে ভিত্তি সেটা কিন্তু ওটা দুর্বল হয়ে যায়। ট্রাম্প সাহেব অলরেডি এটাকে ব্ল্যাকমেল হিসেবে অভিহিত করে সেটাকে রিজেক্ট করেছেন। আবার ইরান সাইড বলছে যে নেগোসিয়েশন যেটা বসার কথা ছিল সেকেন্ড রাউন্ড, সেটা কবে হবে ইসলামাবাদে সেটারও কিন্তু ডেট ফিক্স হয়নি। সো মোটামুটি যেটা বলা যায় যে একটা আমরা যে আশার হলো গত 2-3 দিন ধরে দেখছিলাম যে না একটা মনে ভালোর দিকে যাচ্ছে, আবার কেমন জানি না মনে হচ্ছে যে একটু ঘোলাটে হয়ে যাচ্ছে, একটু জটিল হয়ে যাচ্ছে।
অবশ্যই হয়তো বা সামনে বা কালকে বা পরশুদিন আমরা আরও একটা ক্লিয়ার পিকচার পাবো যে স্ট্রেট অফ হরমুজের ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে। তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে পরিস্থিতি আরও ঘোলাটের দিকেই যাচ্ছে। এমনি হরমুজ প্রণালীটা এত গুরুত্বপূর্ণ কেন? এটা এত গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে গিয়ে যে এইটা এই স্ট্রেইটটা ন্যারো একটা স্ট্রেইট, এর 3টা কান্ট্রি এই স্ট্রেইটের মালিকানার ভিতরে রয়েছে। প্রথম দিকে আছে ইউএই, আর এক পাশে ইরান, এক পাশে হচ্ছে গিয়ে ওমান। তো এই স্ট্রেইট দিয়ে যে এনার্জির যে মুভমেন্ট, গালফের থেকে এনার্জির যে মুভমেন্ট, এবং গ্লোবালি 20% এনার্জি মুভমেন্ট এই ছোট স্ট্রিপ দিয়ে হয়। এটা একটা বিষয়। এখানে শুধু এনার্জি না, এখানে ফার্টিলাইজার আছে, সেখানে হিলিয়াম আছে, আরও অনেক ইম্পর্ট্যান্ট এলিমেন্টস, অনেক উপাদান এই রাস্তা দিয়েই কিন্তু প্রবাহিত হয়। আমরা এখন বিভিন্ন জায়গায় দেখছি যে ফার্টিলাইজারের শর্টেজ, দিস ইজ ওয়ান অফ দ্য রিজন, কারণ ওই পথ দিয়ে ফার্টিলাইজারগুলো যেতে পারছে না। এটা একটা বিষয়। আর এখানে একটা ক্যাচ আছে যে অনেকে হয়তো বলতে পারে যে এই স্ট্রেটের মালিকানা যদি আমি এভাবে দেখি যে ইরান ওমান, ইউএইটা বাদ দিলাম, ইরান ওমান দুদিকেই আছে, তো ওমানের সাইড দিয়েও তো জাহাজ চলাচল করতে পারে। তো ওমানের সাইড দিয়ে জাহাজ চলাচলের একটা বড় সমস্যা হচ্ছে কি ওখানকার পানির ডেপথ কম। একটা জাহাজ যদি বড় জাহাজ যেগুলো থাকে সাধারণত অনেক ফিট, নট শিওর 30 থেকে 60 ফিট এরকম একটা শুনেছি আমি যে ওই ডেপথ লাগে। ওই ডেপথটা আবার ইরানের সাইডের যে পানির জলসীমাটা রয়েছে ওই দিকে রয়েছে, ওমানের দিকে না। ফলে বড় জাহাজগুলো চলাচল করতে গেলে তাদের ইরানের জলসীমা দিয়ে যেতে হবে, এবং এইটা যদি আপনি বন্ধ করে দেন তাহলে এই থেকে কোনো এনার্জি মুভমেন্ট, যেটা 20%, যেখানে চায়না, জাপান, সাউথ কোরিয়া, ইন্ডিয়া, বাংলাদেশ, এই এরিয়ার যে এনার্জি মুভমেন্ট এবং অন্যান্য এসেনশিয়াল কমোডিটিজের মুভমেন্ট, সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। কিন্তু এখন যদি যেভাবে আছে, মানে ইরানের কন্ট্রোল, ইরান আবার কন্ট্রোল নিয়েছে বলে ইরান জানিয়েছে, এটা যদি কন্টিনিউ করতে থাকে তাহলে এই ডিসরাপশন চলতেই থাকবে। শুধু একটা স্ট্যাটিস্টিক্স দিলে বোঝা যায়, সাধারণভাবে আগে, যুদ্ধের আগে সাধারণত 130 থেকে 140টা জাহাজ এই স্ট্রেট দিয়ে চলাচল করত। তো এখন তো সেটা এখন মানে 10-এর নিচে নেমে এসেছে। সো ইউ ক্যান ডু দ্য ম্যাথ যে আপনার কী পরিমাণ জাহাজ ওই পাশে বা এই পাশে, দুই পাশেই মানে আটকে রয়েছে। তো ফলে এই যে আপনি যেটা বলছেন যে এইটা যদি আরও একটু বেশি দিন কন্টিনিউ করে, ওয়ান গুড এক্সাম্পল যে তেলের যে ক্রাইসিসটা আমরা দেখছি, এইখানে আমাদের এখানে তো তাও তেল কিছুটা সহজলভ্য, অন্তত মানে যদি এভাবে বলি যে কিছুটা হলো তেল পাওয়া যাচ্ছে, কিছু কিছু জায়গায় তো রেশনিং শুরু হয়ে গেছে। আবার যদি দামের কথাও যদি বলি যে আমেরিকা যেটা সরাসরি এই গালফের তেলের উপরে নির্ভরশীল না, তাদের নিজস্ব তেলের উপরেও নির্ভরশীল, তো সেইখানেও তেলের দাম অনেক গুণ বেড়েছে। অনেক গুণ বেড়েছে বলতে আমি যেটা বোঝাচ্ছি যে আগে যেটা $3 ছিল সেটা এখন $4 উপরে বেড়ে গেছে, মানে 25%-এর বেশি। সো এইটার ইম্প্যাক্টটা কিন্তু সারা বিশ্বব্যাপী অনুভূত হচ্ছে, ইউরোপ, আমেরিকা, এশিয়া তো বটেই। ফলে এই স্ট্রেইটটা যদি বন্ধ থাকে তাহলে যেটা বিশেষজ্ঞরা ধারণা করছেন যে রিসেশন না হয়তো বা ডিপ্রেশনের দিকে আমরা চলে যেতে পারি। ধন্যবাদ শাহরির ভাই।